কার হাতে আপনি দায়িত্ব দিয়েছেন? দিয়েছেন আপনি যে বিজেপির হাত থেকে বাঁচতে হবে, সম্প্রীতি ঐক্যর সাথে বাঁচতে হবে, তাই না? কিন্তু যাকে দায়িত্ব দিয়েছেন সেই তো শুভেন্দু অধিকারীকে রাতে হয়তো ফেস টাইম করে বলছে তুই রাত্রিরে কালকে এই কথাগুলো বলবি, তারপরে প্রেস কনফারেন্স করে আমি এই বলবো, মানে যুক্তি করে সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে। নাহলে বলুন, শুভেন্দু অধিকারী যেভাবে রাত দিন হিংসাত্মক কথা বলে বেড়াচ্ছে রাজ্যে, যে কোনো টাইম আমাদের সম্প্রীতি বিনষ্ট হবে না, আমাদের ঐক্য বিনষ্ট হবে না, হিন্দু মুসলমানের মধ্যে সমস্যা বেঁধে যাবে না, মাদ্রাসা মসজিদ ওয়াকাফ সম্পত্তি আপনার বাংলাদেশি বলে জিহাদি বলে যেভাবে গালাগালি করছে, ধরে তো তখন জেলে রাখা দরকার শুভেন্দু অধিকারীকে। মমতা ব্যানার্জি করেছে? কেন করেনি? এফআইআর পর্যন্ত হয়েছে, পুলিশ এফআইআর করেছে, কেন করেনি? কারণ আছে। শুভেন্দু অধিকারী যদি বলা বন্ধ করে দেয়, আপনার মনের মধ্যে বিজেপির যে ভয়টা ঢুকিয়ে রেখেছে সেটা থাকবে কি? বিজেপিকে তো ভোট দেওয়ার কোনো প্রশ্ন আসছে না, ফলে আপনারা আইএসএফকে দেবেন বা আরও যে সমস্ত ধর্মনিরপেক্ষ দলগুলো আছে তাদেরকে দেবেন, তৃণমূলের পাল্লা হালকা হবে। তাই শুভেন্দু অধিকারীকে দিয়ে যত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলাতে পারবে, তত মুসলমানরা ভয় পেয়ে তৃণমূলের কোলে উঠে বসে থাকবে। আর তৃণমূলে কোলে উঠে বসার প্রতিদান কুকুরের সন্তানরা মিড ডে মিলের খাবার খেতে পাবে, আর আপনার সন্তানরা সেটাও পাবে না। প্রতিদান আপনাদের দিচ্ছে। এবার দেখুন আগামীতে কি করবে। আর এমনি তো ওয়াকাফ নিয়ে যেটা দিল্লি যাওয়ার কথা বলেছে, আর নতুন করে বলতে হবে না, ওই বিষয়টা বলবো। দ্বিতীয় যে প্রশ্ন হচ্ছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে টিচার থেকে শুরু করে সমস্তটাই সমস্যা হচ্ছে কি, ওবিসি সার্টিফিকেটটা সুপ্রিম কোর্ট বাতিল করেছে। কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে বাতিল করেছে, কলকাতা হাইকোর্টের যে অর্ডার কপি থেকে সেখানে বলা ছিল যে ওবিসি কমিশনের যে নিয়ম নির্দেশিকা আছে তার বাইরে গিয়ে এটা হয়েছে, তাই এটা বাতিল হলো। ওই নির্দেশিকা মেনে এটা করলে আর বাতিল হবে না। অর্থাৎ সায়েন্টিফিক ওয়েতে বিজ্ঞানসম্মতভাবে যদি এটা করতো তাহলে আর বাতিল হতো না। নতুন করে দেখলাম তড়িঘড়ি একটা লিস্ট বার করলো, এ থেকে যারা বিয়ে গেল, বি থেকে কিছু এতে ঢুকিয়ে দিল, হচপচ করে তড়িঘড়ি ছেড়ে দিল মুসলিমদের মন পাওয়ার জন্য। ফলে কি হচ্ছে, আবার এটাতে স্টে পড়েছে। এটাও ভুল পন্থা অবলম্বন করার ফলে এটাতে স্টে পড়েছে। আমি তাই বলি, এই রাজ্য সরকারের ওবিসি রিজার্ভেশন মুসলমানদের জন্য আশীর্বাদ নয়, অভিশাপ নেমে এসেছে। তাই এটার জন্য আপনাদের বলে যাচ্ছি, খুবই তাড়াতাড়ি আমরা ডেট ঘোষণা করব, ওই কমিশন ঘেরাও করব, ওনার কাছ থেকে জবাব নেব কি তুমি কোন সাহসে পশ্চিমবাংলার মুসলমানদেরকে নিয়ে ছেলে খেলা করছো। শিক্ষাতে মুসলমানরা এমনি পিছিয়ে আছে, উচ্চ শিক্ষায় এই যে রিজার্ভেশন কোটা থেকে যতটুকু পেত, চাকরির ক্ষেত্রে রিজার্ভেশন থেকে যতটুকু পেত, তুমি কি বদমাইশি করে এমন ভাবে তৈরি করলে বারবার কেন কোর্টের কাছে গিয়ে ধাক্কা খেতে হচ্ছে? এর জবাব দিতে হবে। জবাব চাওয়ার জন্য ওবিসি কমিশনে আমরা যাব। আর এই ওবিসি সমস্যাটা শুধু মুসলমানদের নয়, আমার হিন্দু ভাইদেরও সমস্যা হচ্ছে। এটা জিইয়ে রেখেছে এই তৃণমূলের সরকার। তাই এদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। আমরা বারবার বলছি, কোনো তোষামোদি নয়, বিজ্ঞানসম্মতভাবে এটার সার্ভে করা হোক। যত আদিবাসী যেমন ভাবে ঢুকেছে, দলিতরা যেমন ভাবে ঢুকেছে, এসসিরা যেমন ভাবে ঢুকেছে, ওবিসি এ ওবিসি বিতেও ঠিক সায়েন্টিফিক ওয়েতে সার্ভে করে তাদেরকে ঢুকানো হোক। গড়ে মুসলমানদের ঢুকিয়ে দিতে হবে, গড়ে হিন্দুদের ঢুকিয়ে দিতে হবে, ওটা আমরা চাইছি না। প্রকৃত যাদের সংরক্ষণের প্রয়োজন আছে সার্ভে করে তাদেরকেই দেওয়া হোক। কি সহমত তো ভাই? গড়ে যদি ঢুকিয়ে দেয়, যদি বলে সিদ্দিকীকে ওবিসির মধ্যে, ভাই কেন যাবে? আর্থিকভাবে তো যথেষ্ট স্বাবলম্বী। তার পরিবর্তে যদি আমি মনে করি একটা গরিব হিন্দুকে ওখানে ঢুকানো যায়, আমি বলবো সেটা সার্থক হবে, তাই না? অসুবিধা হবে নাকি? ঠিক একইভাবে যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে না ঢুকানোই, তাদেরকে ঢুকাচ্ছে, আবার আর্থিকভাবে স্বাবলম্বীদের ঢুকিয়ে দিচ্ছে। আপনি ভাবছেন এই তো দিদিমণি আমার হয়ে ভালো কাজ করছে, ভালো কাজ করেনি, খারাপ হচ্ছে। কি বলুন তো, যখন সিদ্দিকীকে ঢুকিয়ে দিচ্ছে, বোঝানোর জন্য বলছি, তখন স্বাভাবিকভাবে মামলা করার জন্য তো লোক রেডি, মামলা করে দিচ্ছে। তাহলে দিদিমণি তৃণমূল আপনার কাছে ভালো শাসছে, দেখ এই দেখ তোর আমি ভালো চেয়েছিলাম, মুসলমানদের আমি ভালো চেয়েছিলাম, ওই জন্য সিদ্দিকীদের ঢুকিয়ে দিলাম, এখন মামলা করে দিয়েছে, কি করব বল? এটা ভালো চাইনি,
ব কলমে মুসলমানদের বাঁশ দেওয়ার জন্য অন্য একটা মুসলমানকে শুধু দাঁড় করিয়ে দিল, আর কিচ্ছু নয়। যদি সত্যিকারের মুসলমানদের ভালো চাই, গরিব মুসলমানের ভালো করো না ভাই, তাকে রিজার্ভেশনের আন্ডারে আনো। যদি সত্যিকারের আপনি হিন্দুদের ভালো চান, প্রকৃত যারা আর্থিকভাবে দুর্বল সেই হিন্দুগুলোকে ঢুকান। তা না করে আপনি ঘেটে ঘ করে দিলেন। এর বিরুদ্ধে আমাদের আগামী দিনে লড়াই চালিয়ে যেতে হবে। ঠিকই যেভাবে মোদি নতুন আইন নিয়ে এসে ওয়াকফকে দখল করার চেষ্টা করছে, ঠিক আমি আপনাদের বলে যাচ্ছি, দিদি নতুন ওবিসি রিজার্ভেশন নিয়ে এসে মুসলমানদেরকে চাকরি থেকে দূরে সরানোর ব্যবস্থা করছে। তাই দিদি মো দাদার এই প্ল্যানকে আমাদেরকে ধ্বংস করতে হবে, গণতান্ত্রিক পক্ষে আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। প্রস্তুত আছেন তো ভাই? প্রস্তুত আছেন তো ভাই? চালিয়ে যেতে হবে লড়াই আমাদেরকে। আমাদের কটা বাজে গো? আচ্ছা, একটা ঘড়ি দাও তো এখানে। আর 10-15 মিনিট বক্তব্য দেবো, অসুবিধা হবে? হ্যাঁ হ্যাঁ, ওয়াকফ নিয়ে এবার একটু বক্তব্য দেওয়া যাক। তার আগে একটা শপথ করাবো আপনাদের কাছে। শপথ করবেন তো? শপথটা আইএসএফকে ভোট দেওয়ার শপথ নয়, কিন্তু শপথটা হবে তৃণমূলের বিপক্ষে ভোট দেওয়ার। করবেন শপথ? আমি আপনাদের বলছি একটা কথা, এখন হাত তুলতে হবে, 1 মিনিট দাঁড়ান, আগে শুনে নেন, শুনে নেন। আমি আইএসএফকে ভোট দেওয়ার কথা বলবো না। যাদের ইচ্ছা যাবে না শপথ করবেন না, কিন্তু যারা শপথ করবেন, কিন্তু শপথ অর্থাৎ কসম মাথায় রাখবেন, ভুল নয়। আমি কেন সেটাও বলছি। আমার মাদ্রাসা, মসজিদ, কবরস্থান হাতছাড়া হয়ে যাচ্ছে, আর আমাকে বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করো। এই কদিন আগে পাটনার গান্ধী ময়দানে ব্যাপক একটা জামায়াত দেখলাম, কি ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের জন্য। ওখানে এখন সরকারে কি আছে ভাই? বিজেপি সরকার, মানে ওদের অ্যালায়েন্সে বিজেপি সরকারে আছে। ওখানে ব্যাপক প্রতিবাদ সভা হতে পারবে, আর পশ্চিমবাংলায় নাকি বিজেপি বিরোধী সরকার চলছে দিদিমণির সরকারের আমলে। কেন করতে পারবে না ভাই? তাই আমরা এখানে দাঁড়িয়ে আজকে একটা শপথ করব। সবাই হাত তুলুন। আমরা শপথ করব, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ যখন বেহাত হয়ে যাচ্ছে, সেই সময় আমাদেরকে, আমাদের পাশে না দাঁড়িয়ে যারা দিল্লি যাওয়ার নিদান দিয়েছে, 2026 সাল আসছে, তাদেরকে বিরুদ্ধে আমরা ভোট করব, তাদের বিরুদ্ধে আমরা ভোট দেব। আর যেই বিজেপি আমাদেরকে এই মাদ্রাসা মসজিদ কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, অপচেষ্টার জন্য যে বিল নিয়ে এসেছে, সেই বিজেপির বিরুদ্ধেও আমরা ভোট করব। অর্থাৎ 2026 সাল আসছে, আমরা তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোটটা করব। হবে তো ভাই? মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিতে হবে যে মাদ্রাসা মসজিদের যাওয়ার লোকেদের ভোট ছাড়া আপনি ক্ষমতার মসনদে বসতে পারবেন না। আর সেই মাদ্রাসা মসজিদকে যারা কেড়ে নিতে চাইছে, তাদের বিরুদ্ধে আন্দোলন তো দূরের কথা, পশ্চিমবাংলা যারা আন্দোলন করছে তাদেরকে আপনি মামলা দিচ্ছেন। আপনাকে আমরা 14 তলায় আর উঠতে দেব না, আপনাকে 14 তলা থেকে টেনে আমরা নামাবো। হবে তো ভাই? আপনি ভাবতে পেরেছেন? ভাঙড়ে 3000 মুসলিম ছেলের নামে মামলা। এই ভাঙড়ে ঝামেলা হচ্ছে দেখেছেন না? আমার নামে 5টা মামলা। আমি সেই দিনকে কোথায় ছিলাম ভাই? আমি ওখানে ছিলাম। বরঞ্চ আমি মানুষকে ফোন করে করে লাউড স্পিকারে দিয়ে বলাচ্ছিলাম, এই সন্দেহ ঝগড়া ঝামেলায় কেউ চলাবে না, এটা চক্রান্ত। তারপরেও মামলা কেন? আরে আন্দোলনটা কার বিরুদ্ধে হয়েছিল? শুভেন্দু অধিকারীর নেতার বিরুদ্ধে, দিলীপ ঘোষেদের নেতাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, বিজেপির বিরুদ্ধে আন্দোলন। আর বুকটা কার ফাটছে? দিদির বুকটা ফাটছে, তৃণমূলের ফাটছে। কারণটা কি? একে অপরের পরিপূরক। এইখানে যারা আছে নেতা কেতা, আমাদের লিটন দা আছে, আর বলো না গো, রফিক সাহেব আছে, এদের কিছু করার নেই। এদের উঠে বসতে বললে উঠবে, দাঁড়াতে বললে। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি এখানে সম্মানীয় ব্যক্তি, আমি যথেষ্ট তাদের সম্মান দিই, দেব। রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু এদের ক্ষমতা নাই দুটো কথা বলার। আমি তো বিধানসভার মধ্যে থাকি, আমার লাইভ টিভি তো চলে না, বিধানসভা যে লাইভ হতো বুঝতে পারতেন। আমার থেকে তো ভালো আপনারা জানতে পারবেন না। এদের ক্ষমতা নেই, বাইরে বাঘ মেরে ফেলবে বলবে, ওখানে একটা মশা মারার ক্ষমতা নেই মমতা ব্যানার্জির হুকুমের বাইরে। বুঝতে পেরেছেন তো? এদের নিয়ে আমি কোনোদিন ভাবিও না। তো এদের নেত্রী আমি আশা করেছিলাম, বিশ্বাস করুন, যে পশ্চিমবাংলার সমস্ত যারা বিজেপি বিরোধী শক্তি আছে, মমতা ব্যানার্জি ডাক দেবে, ডাক দিয়ে একসাথে ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করবে। পশ্চিমবাংলায় এমন আন্দোলন সংগঠিত হবে যার প্রভাবটা দিল্লিতে গিয়ে পড়বে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমার দুর্ভাগ্য, আমার চিন্তা, মানে আমার ভুল চিন্তা ছিল। উল্টে কি দেখলাম? পশ্চিমবাংলায় আমরা যারা আন্দোলন করছি, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আন্দোলনকে কিভাবে আটকানো যায় তার সর্বোচ্চ চেষ্টা করছে। এবার আপনাদের বলছি,
কেন বলছে আমি তারপরে আসবো, এটা বলার পরে আসবো কেন আমি ওয়াকফ আইনটার বিরোধিতা করছি, শুনবেন তো ভাই আগে। তো কেন পশ্চিমবাংলায় আটকাচ্ছে? পশ্চিমবাংলায় যত বড় বড় আন্দোলন হবে দিল্লির মানুষরা সাহস পাবে, পশ্চিমবাংলায় আন্দোলন হবে উত্তরপ্রদেশের মানুষরা সাহস পাবে, পশ্চিমবাংলায় আন্দোলন হবে উড়িষ্যার মানুষরা সাহস পাবে, পশ্চিমবাংলায় আন্দোলন হবে আসামের মানুষরা সাহস পাবে, পশ্চিমবাংলায় আন্দোলন হবে মহারাষ্ট্রের মানুষ সাহস পাবে, পশ্চিমবাংলায় আন্দোলন হবে সারা ভারতবর্ষের মানুষ সাহস পাবে, সাহস পেয়ে বিজেপি কোণঠাসা হবে। এটা তো মমতা ব্যানার্জি চায় না। যতই বলুক বিজেপির উনি বিরুদ্ধে, মনে প্রাণে উনি চাই দিল্লিতে বিজেপি থাকুক। যতদিন দিল্লিতে দাদা থাকবে মমতা ব্যানার্জি ততদিন এখানে সুন্দরভাবে থাকবে। আর দাদা বিপদে বললে দিদি তখন ঠিক ম্যানেজ করে দেবে। একটা উদাহরণ দিচ্ছি, আপনারা জানেন এইবারে কুম্ভ মেলাটায় চরম অব্যবস্থা ছিল। প্রায় 140 বছর পর পর হিন্দু ধর্মের যারা অনুসারী তাদের ধর্মীয় বিশ্বাসকে আমাকে রেসপেক্ট করতেই হবে, এটা আমার ধর্মীয় শিক্ষা। কারো বিশ্বাস আমি কোনোদিন আঙুল তোলার ক্ষমতা আমার নাই, না সংবিধান দিয়েছে আঙুল তোলার ক্ষমতা, না ধর্ম আমাকে দিয়েছে। সংবিধানও বারণ করেছে, ধর্মও বারণ করেছে। 140 বছর পর পর তারা মনে করে এটা মহাকুম্ভ, ওখানে গিয়ে স্নান করলে তার পাপ মুক্ত হতে পারে, তাদের বিশ্বাস। যখন প্রতি 144 বছর পর পর হচ্ছে, সারা ভারতবর্ষ থেকে মানুষ ছুটে যাচ্ছে, অব্যবস্থার ফলে কি হলো, প্রচুর মানুষ মারা গেল, ক্ষতিগ্রস্ত হলো। যদিও সঠিক লিস্ট ওরা দেয়নি, হিন্দুদের রক্ষাকর্তা সরকার ফেল হয়েছে। সারা ভারতবর্ষ যখন এটা নিয়ে ক্ষিপ্ত, ইভেন পার্লামেন্টে যখন কুম্ভ মেলার উপরে আলোচনা করা হোক, কারণ কুম্ভ মেলার জন্য ভারত সরকার প্রায় 1700 কোটি টাকা মতো দিয়েছে, আর উত্তরপ্রদেশ সরকার প্রায় 4500 কোটি টাকা মতো দিয়েছিল, প্রায় 6000 কোটি টাকার উপরে। তাহলে এত টাকা খরচ করার পরেও ভালো করে কেন হয়নি, কেন এত মানুষ মরল? এ নিয়ে লোকসভার মধ্যে চর্চা হোক, এ নিয়ে বিরোধীরা যখন দাবি তুলছে, তখন দেখলাম বিজেপি তৃণমূল তার একটা এমপিকে পাঠিয়ে দিল কুম্ভ মেলাতে। তার এমপি কুম্ভ মেলায় গেল, কুম্ভ স্নান করার পরে বলছে এত ভালো অ্যারেঞ্জমেন্ট আর হতে পারে না। মানে কি, দাদা কিচ্ছু ভুল করেনি, যারা মরেছে তারা নিজের দোষে মরেছে, তাই তো? যখন গাড্ডাই পড়লো তখন দিদি একটা এমপিকে পাঠিয়ে তার হয়ে সার্টিফিকেট দিয়ে দিল, এর থেকে ভালো কুম্ভ মেলা আর হতে পারে না। আর আমার নিরীহ হিন্দু মানুষগুলো যারা খুন করলো তাদের বিরুদ্ধে কোনো আর কথা হলো না। ঠিক একইভাবে দিদি যখন গাড্ডায় পড়ে তখন দেখবেন দিল্লিগামী ফ্লাইট ধরে, গিয়ে গুজগুজ করে সব সেটিং করে চলে আসে। আর আমাদের এখানে এই লিটন দাদেরকে দিয়ে বলে বিজেপির বিরুদ্ধে লড়বো। লিটন দা হয়তো সত্যিকারের বিজেপির বিরুদ্ধে লড়লেও কি হবে, লিটন দার নেত্রীর কাছে তো টিউনিং করার জায়গা, যেদিকে ঘুরাবে সেদিকে ঘুরবে না ভাই। দিনের শেষে যেদিকে ঘুরাবে সেদিকে ঘুরবে। প্রসাদ খাওয়াচ্ছে, এখন প্রসাদ খেতে হচ্ছে, লিটন দা খেয়ে নিয়েছে কি বলতে পারবো না আমি। কিন্তু উচিত হবে কি, এই যে প্রসাদটা দিচ্ছে সরকারিভাবে, এটা রাষ্ট্রের কোনো ধর্ম নাই, এটা মাথায় রাখতে হবে। ঠিক যদি এই প্রসাদের আমি কেন বিরোধিতা করছি, আমি এই রাজনৈতিক প্রসাদের বিরোধিতা করছি। প্রত্যেক ধর্মের ধর্মীয় যে সিন্নি আছে, যা আছে, আমি বিরোধিতা করার ক্ষমতা আমার নাই, কিন্তু এটা রাজনৈতিক প্রসাদের আমি এই বিরোধিতা করার কারণ, কালকে আমি একইভাবে বিরোধী করব, শুধু প্রসাদ বলে নয়। কালকে যদি মমতা ব্যানার্জি আপনার ভোট পাওয়ার জন্য বলে বাড়িতে বাড়িতে কুরবানির গোশ পাঠাবো, কেউ বিরোধী করুক আর নাও করুক, অন্তত দেখবেন দুটো মানুষ করবে, সেটা হচ্ছে আব্বাস সিদ্দিকী, তারপরে নওশাদ সিদ্দিকীটা মাথায় রাখবেন। অন্যরা চটি মুখে নিয়ে বসে থাকতে পারে, ভাষা খারাপ লাগতে পারে। আমি অবাক হয়ে যাচ্ছি, এটা ধর্মীয় মঞ্চ নয়, কিন্তু আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আরে মৌলানা সাহেবরা আর কবে বলবে ভালো কোনটা খারাপ কোনটা? আর কবে বলবে? ইমাম সাহেবটা আর কবে বলবে যেটা হারাম এটা হালাল, এটা বৈধ এটা অবৈধ? আর কবে বলবে? আমি শুধু অবাক হয়ে যাচ্ছি। ভোট আসলে ফতোয়া দেওয়ার জন্য লিখিত ফতোয়া বেরিয়ে যায়, এখন হয়তো পেনের কালি শেষ হয়ে গেছে, অপেক্ষা করুন, পেনের কালি বললে বলে দেবে। ঠিক হো, এই হচ্ছে এদের চলছে। তাই বলছি আপনাদেরকে, আমাদেরকে মিশুর দ্বারা সোজা রাখতে হবে। আমরা কুরবানির গোশ বা জগন্নাথ ধামের প্রসাদ চাই না রেশনের মাধ্যমে, আমরা চাই ফ্যামিলি পিছু একটা করে চাকরি বাড়ি বাড়িতে, সেটাই পোস্ট অফিসের মাধ্যমে চিঠিটা আসুক। অন ফ্যামিলি অন জব,
প্রতিটা বাড়ি থেকে একজনের চাকরির ব্যবস্থা, রেশনের মাধ্যমে না এসে পোস্ট অফিস থেকে তার চিঠি আসুক। দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান নির্বিশেষে প্রতিটা বাড়ি থেকে একটা করে ছেলে যদি চাকরি বা একটা করে মেয়ে যদি চাকরি করে, অন্তত সেই পরিবারটা বাঁচবে। এর ব্যবস্থা সরকার করবে। সরকার এর ব্যবস্থা না করে ধর্মীয় উন্মাদনা করে তুলছে। এখন মুসলমান ভোটকে তো শুভেন্দু অধিকারীর ভয় দেখিয়ে পকেটে ভরে নিয়েছে। হিন্দু ভোট এখন হাতছাড়া হয়ে গেছে। হিন্দু ভোট আমার চাই, তাহলে কি করতে হবে? তড়িঘড়ি জগন্নাথ ধাম করো, আর ওই জগন্নাথ ধামের প্রসাদ হিন্দুর বাড়িতে পাঠিয়ে বলো যে আমার থেকে বড় হিন্দু আর পশ্চিমবাংলায় কেউ নাই। হিন্দু ভাইদের বোকা বানানো চলছে, হিন্দু ভাইদের বোকা বানাচ্ছে। মুসলমান ভাইয়ের থেকে আমি অনুরোধ করবো, হিন্দু ভাইদেরকে আগিয়ে আসতে হবে, আগিয়ে এসে প্রতিবাদ করতে হবে যে হিন্দু ধর্ম অত ঠুনকো ধর্ম নয়। তুমি জগন্নাথ ধামের প্রসাদ রেশনের মাধ্যমে পাঠাতে হবে। হিন্দু ধর্মে যারা ধর্মীয় বিশ্বাস, প্রসাদ তাদের মন্দির থেকে তারা ঠিক কালেক্ট করে নেওয়ার তাদের ক্ষমতা আছে। এতদিন ধরে কালেক্ট করেছে, আগামীতেও তারা কালেক্ট করবে। এই নিয়ে বলি ভাই আমার দোষ, এই বলি আমাকে জেলে দেবে বলেছে, দিয়েছে, আগামী দিনও জেলে দেওয়ার প্ল্যান চালাচ্ছে। তাতে আমি ভয় খাইনি। মানুষের জন্য বলবো, শিক্ষার জন্য বলবো, কর্মসংস্থানের জন্য বলবো, স্বাস্থ্য বিপ্লবের কথা বলবো, হিন্দু মুসলমানের ঐক্যের কথা বলবো, ফেক ST/SC সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলবো, দলিত ভাইদের উপর অত্যাচার বন্ধের কথা বলবো, মুসলমানদের উপর অত্যাচার বন্ধের কথা বলবো, মুসলমান, দলিত, আদিবাসী নির্বিশেষে 100 পয়েন্ট যে রোস্টার আছে সেটা মেনে যাতে চাকরির ব্যবস্থা হয় তার কথা বলবো। এই কথা বলে যদি নওশাদ সিদ্দিকীকে একবার কেন যদি 100 বার জেলে রাখা, আমি 100 বার জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। কি আছে, কি আছে? আমি যদি বলা বন্ধ করে দিই, কি হবে বলে দিচ্ছি? আমাকে এরকম বড় পদ দিয়ে দেবে, সামনে পিছনে আবার দুটো গাড়ি দিয়ে দেবে, লাভ কি হবে? যদি আমার বলার ক্ষমতাটাই কেড়ে নেয়, আমি মনে করি যে জীবিত অবস্থায় মৃত হয়ে গেল, ওর থেকে মরে যাওয়া অনেক ভালো ভাই, আমি মনে করি। আর আমার বড় ভাইজানের শিক্ষা আমার এটাই দিয়েছে। যখন প্রথম ভোটে জিতেছি, রাজনীতির তো খুব একটা বুঝি না, এখনো যে বুঝে গেছে এরকম ব্যাপার নয়। তো ভাইজান একটা কথাই বলেছিল, ছোট ভাই কি বলবে আর, যে লেগে থাক, ধরে থাক, পিছন দিকে একটা সময় আসবে, তাকাতে হবে না। আর আজকের দিনে দাঁড়িয়ে বলছি, সত্যি আমি গর্বিত।